আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আজকে আমরা লেটারাল পেলভিক টিল্ট নিয়ে আমরা আলোচনা করব। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে কোনো কারণে আমাদের এই পেলভিকটা কি হয়, এরকম হয়ে যায়। এই যে যদি এরকম হয় তাহলে আমরা তাকে কি বলতেছি? রাইট লেটারাল পেলভিক টিল্ট। অর্থাৎ আমাদের এই হিপ বোনটা কি হয়, এরকম হয়ে যায়। এটা তো থাকে, নর্মাল থাকার কথা হলো এরকম সমান, একদম হরিজন্টাল সমান থাকার কথা। কোনো কারণে যদি এটা এরকম হয়ে যায় তাহলে আমরা তাকে বলতেছি লেটারাল পেলভিক টিল্ট। আচ্ছা, এটা আমরা বুঝবো কী করে? বোঝার খুব সহজ উপায় হলো আমরা আয়নার সামনে দাঁড়াবো। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কি করব? আমাদের এই আঙুলটাও ধরা যায়, এই আঙুলটা আমরা কি করব? এই ইলিয়াক ক্রেস্ট বরাবর রাখবো। রাখার পর যদি আয়নার সামনে সোজা হয়ে দাঁড়াবো, যদি দেখা যায় যে এটা এরকম থাকে তাহলে আমার কি হবে? আঙুলটা উপরে দেখা যাবে। এটা কি উপরে দেখা যাবে? তার মানে হচ্ছে আমার রাইট লেটারাল পেলভিক টিল্ট হয়েছে। তো এটা আয়নার সামনে দাঁড়ালে খুব ক্লিয়ারলি বোঝা যাবে। একটু মনোযোগ সহকারে দাঁড়ালে একটু সুন্দর মতো হাতটা রাখতে হবে এই লেভেল বরাবর, এই লেভেল বরাবর। এখন যদি এটা থাকে তাহলে এটা এরকম থাকবে, যদি এটা এদিকে হয়, বাম দিকে হয়, তাহলে বামটা হাতটা উপরে উঠবে। তো আমরা যদি আমরা নিজেরা টেস্ট করে, আয়নার সামনে টেস্ট করে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের লেটারাল পেলভিক শিফট রয়েছে, তারপরে আমরা আরও কনফার্ম হওয়ার জন্য একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের কাছে যাব এবং আমরা যাওয়ার পর এক্সরে করার পর আমরা যে ফাইন্ডিংসটা পাবো, দর্শক এখানে লক্ষ্য করেন যে এই এসআই জয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেক্রাম, এটা হচ্ছে আমাদের হিপ বোন। তো এই হচ্ছে আমাদের এসআই জয়েন্ট, রাইট এসআই জয়েন্ট, এটা লেফট এসআই জয়েন্ট। তো রাইট এসআই জয়েন্ট দর্শক লক্ষ্য করেন যে কিছু সাদা সাদা দেখা যাচ্ছে, তার মানে হলো রাইট সাইডে কি হচ্ছে? এসআই জয়েন্ট ডিসফাংশন এবং ইনফ্লামেশনের একটি লক্ষণ আমরা পাচ্ছি এখানে। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এই যদি আমরা সেক্রামের মাঝখানটা যদি আমরা এখানে ধরি তাহলে আমাদের এই পিভিক সিম্ফাইসিসটা থাকবে একদম মাঝ বরাবর, কিন্তু সেটা কি হচ্ছে? এদিকে শিফট হয়ে গেছে। এবং যে আমাদের যে অপটুরোটার ফোরামেন, এই অপটুরোটার ফোরামেনটা এখানে যত ক্লিয়ার বোঝা যাচ্ছে এখানে অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই এসআই জয়েন্ট ডিসফাংশনের কারণে আমাদের রাইট সাইড, লেফট সাইডের আমাদের হিপ বোনটা আপওয়ার্ড হয়ে গেছে, যাতে করে এই পেইনটা এসআই জয়েন্ট ডিসফাংশনের কারণে এটা আপওয়ার্ড হয়ে গেছে। অর্থাৎ এখানে কি হয়েছে? কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেলটা কি হয়েছে? টাইট হয়ে গেছে। এবং এখানের যে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল আছে, এই মাসেলগুলো কি হয়েছে? এটা টাইট হয়ে যাচ্ছে। তাহলে এদিকে মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেলের টাইট, এদিকে কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল টাইট, এদিকে হ্যামাস্ট্রিং, রাইট সাইডের হ্যামাস্ট্রিং মাসেল টাইট, এবং গ্লুটিয়াস মিডিয়াস মাসেল কি আছে? টাইট আছে এখানে। আর এখানে আমাদের যে গ্লুটিয়াস মিডিয়াস এবং মিনিমাস মাসেল কি আছে? উইক আছে। অর্থাৎ যদি আমরা তাহলে বুঝতে পারলাম যে যেই পাশে আমাদের লেটারাল পেলভিক শিফট টিল্ট হবে সেই পাশে কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেল কি থাকবে? টাইট থাকবে, এবং মিডল কম্পার্টমেন্ট মাসেল টাইট থাকবে, এবং গ্লুটিয়াস মিডিয়াস এবং হ্যামাস্ট্রিং মাসেল কি থাকবে? উইক থাকবে। অপোজিট মাসেল গ্লুটিয়াস মিডিয়াস এবং হ্যামাস্ট্রিং মাসেল টাইট থাকবে। আর আমরা কি করব? ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের এটাই যে আমরা কি করব? আমরা এদের কোয়াড্রাটাস লাম্বোরাস মাসেলটা কি করব? আমরা প্রথমে আমরা কি করব? আমরা স্পাজমটা কমাবো এবং ডিটিএফ করে, আমাদের এমএফআর করে ডিটিএফ করে আমরা কি করব? রিলিজ করব। প্রথমে রিলিজ করার পর কি করব? তারপর আমরা স্ট্রেচ করব। এদিকে মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেল আমরা কি করব? আমরা স্ট্রেচ করব। এদিকে গ্লুটিয়াস মিডিয়াস এবং হ্যামাস্ট্রিং মাসেল আমরা স্ট্রেংথেনিং করব। আর এই পাশে রাইট সাইডে আমরা কি করব? রাইট সাইডে হ্যামাস্ট্রিং এবং গ্লুটিয়াস মিডিয়াস মাসেল আমরা কি করব? স্ট্রেচ করব। তাহলে কি হবে? আমাদের এই জায়গাটা আস্তে আস্তে কারেকশন হয়ে যাবে। আর এই ছিল আমাদের এক্সরে ফাইন্ডিংসগুলো, আমরা একটু দেখে নিলাম। আমরা পরবর্তী ম্যানেজমেন্ট। এখন এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা এখন কী করে বুঝবো? কেন গুরুত্ব, কেন আমরা এই লেটারাল পেলভিক টিল্ট নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি? মূলত কারণ হচ্ছে যে যখন আমাদের কোনোভাবে কোনো কারণে যদি লেটারাল পেলভিক টিল্ট হয় তাহলে কি হয়?
আমাদের বডির সমস্ত জায়গায় তার বায়োমেকানিক্যাল বিভিন্ন রকম প্রভাব পড়ে, এবং বায়োমেকানিক্যাল নর্মাল যে বায়োমেকানিক্যাল থাকে আমাদের সেটা থাকে না, এবং এর প্রভাব মারাত্মক আকারে হয় দর্শক, মারাত্মক আকারে হয়। দেখেন, এই যে আমরা প্রায় একটা উদাহরণ দিই যে গোসল করতে গেছেন বা আমরা গোসল করতে গিয়েছি, আমাদের পানি নিতে গিয়ে এই কট করে আমাদের কোমরের একটা শব্দ হলো, আমাদের ডিস্ক বেড়ে গেল, প্রচণ্ড পেন, একদিকে ঝিঝি করতেছে, আমরা আর গোসল করতে পারলাম না, আমরা বিছানায় শুয়ে পড়লাম, 15 দিন 20 দিন 1 মাস 1.5 মাস পর্যন্ত আমরা শোয়া রইলাম। কেন হইলো? গোসল তো প্রতিদিন আমরা করি, ওই দিন কেন হঠাৎ করে হইলো? প্রথম ব্যাখ্যা হচ্ছে, কারণ হচ্ছে যে আপনার হয়তো বায়োমেকানিক্যাল এমন কিছু অ্যাবনর্মালিটি আপনার আছে বা হয়ে আছে যে আপনি জানতেন না, হতে হতে একটা সময় তার একটা এন্ড রেজাল্টে গিয়ে আপনার ইনজুরিটা হয়েছে। আবার কত মানুষ মনের পর মন বোঝা নিয়ে সে কিন্তু কাজ করতেছে, দিনের পর দিন, কিন্তু আমরা এই ঢালাই মেশিনে কেউ ঢালাই মিচ্চা মেশিন মাথায় উঠাই দিচ্ছি, কোনো সমস্যা হয় না, হচ্ছে না। কিন্তু আমরা হঠাৎ করে কোনো একটা বোঝা, কোনো চালের বোঝা যদি কারো, আমরা কোনো একটা ফেরিওয়ালার বোঝা যদি আমরা নামাইতে যাই, উঠাইতে যাই, তার কট করে আমার শব্দ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো যে আমাদের বডির এই বায়োমেকানিক্যাল সমস্যা আমাদের আছে, আমরা হয়তো জানি না, এবং একটা হতে হতে একটা সময় কিন্তু আমরা এই সমস্যাটা বুঝতেছি। অর্থাৎ আমাদের দেহে কোথাও হয়তো টাইট মাসেল, কোথাও হয়তো উইক মাসেল, কোথায় হয়তো আপনার কন্ট্রাকচার হয়ে আছে, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি নাই, ইন্ডুরেন্স নাই, মাসেল টাইট, স্ট্রেচিং, এই যে সমস্ত কিছু আসলে মূলত এই ধরনের ইনজুরির মূল কারণ। আমাদের বডি, ওজন একটি ফ্যাক্টর, কিন্তু শুধু ওজনই না, আমরা খালি সর্বদা মনে করি শুধু ওজনই, একটা হেভি ওয়েট থাকলে বোধহয় আমাদের বিরাট একটা সমস্যা, তা না। যদি ওজন বেশিও থাকে, যদি আমাদের মাসেলের স্ট্রেংথ এবং এই টাইটনি যদি না থাকে, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ফ্লেক্সিবিলিটি, ইনজুরি যদি আমরা রেডে রাখতে, সবসময় যদি ইনট্যাক্ট রাখতে পারি, তাহলে কিন্তু আমরা সহসা ইনজুরি আল্লাহর মেহেরবানিতে নাও হইতে পারি। এই বিষয়টা আমাদের মূলত লক্ষ্য রাখতে। তো আমরা কি কারণে আমাদের এই লেটারাল পেলভিক টিল্ট হতে পারে, আমরা সে বিষয়গুলো নিয়ে আমরা এখন একটা আলোচনা করব। প্রথম কথা হচ্ছে যে আমাদের আফটার সার্জারি, আমাদের অনেক সময় আমাদের এই যে হিপ ট্রান্সপ্লান্টেশনটা হয়, আমাদের নি সময় আমরা সার্জারি করি, এই সকল সার্জারির পরে আমাদের অনেক সময় প্রপার আমরা ম্যানেজমেন্ট, আমরা ফিজিওথেরাপি করাই না, আমরা বাসায় থাকি, 2-4টা ব্যায়াম করি। এর ফলে কি হয়, আস্তে আস্তে বিভিন্ন রকম কন্ট্রাকচার ডেভেলপ করে, মাসেল টাইট থাকে, যার ফলে কি হয়, আস্তে আস্তে এই বায়োমেকানিক্যাল পরিবর্তন হয়ে কি হয়, লেটারাল পেলভিক শিফট হয়ে যায়। আচ্ছা, এবার এছাড়াও যেটা হয় যে আমাদের অনেক সময় বর্তমান আমাদের যে ইয়াং ছেলেপেলেরা বা অনেকেরই দেখছি আমি, যে মানি ব্যাগের মধ্যে মানি ব্যাগ টাইট জিন্স পরেন, এর মধ্যে মানি ব্যাগে বিভিন্ন রকম কার্ড অমুক তমুক দিয়ে মানি ব্যাগটা উঁচা থাকে, এবং এটা পিছনে ঢুকান, এবং এইটা এটা দীর্ঘ সময় বসে কাজ করেন, যার ফলে কি হয়, মানি ব্যাগের কারণে এই ঠিক এটা এই হিপটা উপরে উঠে থাকে, এবং উঠতে উঠতে একটা সময় কি হয়, এরকম আপনার লেফট সাইডে কি হয়, যদি রাইট সাইডে মানি ব্যাগ রাখে তাহলে লেফট সাইডে হয়, আবার লেফট সাইডে যদি মানি ব্যাগ রাখে তাহলে রাইট সাইডে কি হয়, আমাদের লেটারাল পেলভিক শিফট, লেটারাল পেলভিক টিল্ট ডেভেলপ করে। এছাড়া আর কি হতে পারে, যে আমাদের বসা, হ্যাঁ, যদি আমরা মাউসটা ডান দিকে রাখি এবং দীর্ঘ সময় যে মাউথ এরকম যদি কাজ করতে থাকি, আমাদের যদি আমরা ঠিকমতো স্ট্রেচ না করি, যদি আমাদের অন্য নিয়ম মতো যদি না বসি, তাহলে এই যে মাউসের এরকম কম্পিউটারে কাজ করার কারণে কি হতে পারে, আমাদের এই লেটারাল পেলভিক শিফট ডেভেলপ করতে পারে। আবার অনেক সময় আমরা কি করি, এক সাইডে বসে পাটা এরকমভাবে সব সময় একটা ক্রস করে বসি, আমাদের এইভাবে বসার কারণেই কিন্তু আস্তে আস্তে একটা সময় কি হতে পারে, লেটারাল পেলভিক শিফট টিল্ট ডেভেলপ করতে পারে। আবার কি হতে পারে, যে ফ্ল্যাট ফুট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের যে পায়ের যে আর্চটা আছে, দর্শক এখানে আমরা একটু লক্ষ্য করি, যে এই যে আমাদের যে পা, এই পার যে একটা আর্চ আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক পেশেন্ট দেখছি যে এই ফ্ল্যাট ফুট, এই পায়ের যে আর্চটা, দর্শক এই আর্চটা যেরকম আছে এরকম একটু বাঁকা, কিন্তু হ্যাঁ একটু কার্ভের মতো। তো অনেক সময় অনেক পেশেন্টকে আমি দেখেছি যে হয়তো ব্যথা নাই, কিন্তু মূলত এই ফ্ল্যাট ফুট, মানে এই আর্চ নাই, প্লাটটা একদম সমান, হ্যাঁ সমান থাকার কারণে কি হচ্ছে, যে এই যে পায়ের যে লেন্থ, হ্যাঁ একটা জায়গায় কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। কারণ ডাউন হওয়ার কারণে কি হচ্ছে, দেখা গেলো যেমন ডান সাইডে যদি আমার ফ্ল্যাট ফুট থাকে, তাহলে কি হবে, এই ডান সাইড লেফট শিফট করার জন্য আমি কি করব, বাম দিকে কি হবে, পেলভিক টিল্ট করব আমি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি,
কিন্তু আসলে আমরা এটা দীর্ঘদিন ধরে ধীরে ধীরে কিন্তু এই সমস্যাটা হয়। এবং ফ্ল্যাট ফুট খুব গুরুত্বপূর্ণ। ফ্ল্যাট ফুটের জন্য আমাদের অ্যাঙ্কেলে আমাদের আর্থাইটিস হতে পারে, আমাদের অস্টিও আর্থাইটিস হতে পারে নি জয়েন্টে, আমাদের হিপে তার প্রভাব পড়তে পারে, কোমরে তার বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি দেখা দিতে পারে, থোরাসিক রিজনে, নেকে, বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। এই জন্য ফ্ল্যাট ফুট খুব গুরুত্বের সাথে আমার মনে হয় দেখা উচিত এবং সেই সাথে যথাযথ ব্যবস্থাপনা নেওয়া উচিত আমাদের। তারপর কি হতে পারে, কি কারণে? বাস ড্রাইভার কিন্তু দেখা যায়, লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা সাইডে জানলার কাছে বসে সবসময় সে এরকম একটা শিফট করে থাকে। দীর্ঘ সময় সে এদিকে ব্রেক করে, এদিকে হাত রাখে, এরকম বসতে দীর্ঘ সময় কী হয়, তার একটা সেটে তার লেটারাল পেলভিক টিল্ট ডেভেলপ করে। আর কি হতে পারে যে এসআই জয়েন্ট আমরা জানি যে এসআই জয়েন্ট ডিসফাংশন, এই এসআই জয়েন্টের কারণেও কী হতে পারে, সাপোজ যদি আমার এই রাইট সাইডে যদি এসআই জয়েন্ট ডিসফাংশন থাকে তাহলে কি হবে, দেখা গেলো এই রাইট সাইডে ডেভেলপ করার জন্য আমি এই সাইডে পেন থাকবে, তো আমি কী করবো, আমি আস্তে করে লেফট সাইডে টিল্ট করবো, কারণ যদি এটা মুভমেন্ট কম হয়, পেনটা যদি আমি আরাম পাই, আমি বাম সাইডে আমি টিল্ট করে থাকবো। ধীরে ধীরে কী হবে, আস্তে আস্তে আমি এই লেফট সাইডের লেফট পেলভিক টিল্ট আমার আস্তে আস্তে হয়ে যাবে। আরেকটা হতে পারে যে পিএলআইডি মানে ডিসপ্রোলাপস, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ। দেখা যায় যে সাপোজ এই রাইট সাইডে যদি কোনো কারণে ডিসপ্রোলাপস হয়ে যদি এদিকে নার্ভের চাপ পড়ে, তখন এই জায়গাটা ফ্রি করার জন্য আমি কী করবো, আমি এদিকে শিফট করব। কেন শিফট করবো? যাতে করে নার্ভটা একটু ফ্রি থাকে। তো আমি কী করবো, আমি এরকম শিফট করে আমি এরকম থাকবো, আস্তে আস্তে কী হবে, আমার লেফট সাইডে পেলভিক টিল্ট ডেভেলপ করবে। আরেকটি যে বিষয় হচ্ছে যে আমাদের ফ্ল্যাট ফুটে যেটা বললাম আমরা, ফ্ল্যাট ফুটে যদি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের অনেক সময় সেই ফ্ল্যাট ফুটে আমরা প্যাডিং করে আমাদের মুচির কাছে গিয়ে আমাদের একটা শু আমরা প্রয়োজনে যে কথা বলতেছিলাম যে একটা জুতা এমনভাবে রেডি করতে হবে যে সেই জুতাটার ভিতরে শোলের ভিতরে এরকম প্যাডিং করে দিতে হবে, যাতে পাটা এরকম আঁশ থাকে। হ্যাঁ, সেটা আমরা মুচির সাথে আলাপ করে একটা প্যাডিং করে দিব। ওই জায়গাটা প্যাডিং করে দিলে আমাদের ওয়েটটা এই জায়গায় থাকবে এবং আস্তে আস্তে ফুডের আঁশটা আবার পুনরায় আবার আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। আরেকটি বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের জন্মগতভাবেও বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে বা কোনোভাবে পা কিন্তু অনেক সময় ছোটো হয়ে যায়, লেন্থি ছোটো হয়ে যায়। তো সেক্ষেত্রে কী করতে হবে, অনেক সময় আমাদের পায়ের যে জুতাটা আছে জুতাটার নিচে কোনো যে দেখা গেলো যদি ডান সাইড আমার পাটা নিচে থাকে, তাহলে কি করতে হবে, আমাদের শোলটা নিচে জুতার নিচে আমাদের কী করতে হবে, প্যাডিং করে উঁচা করতে হবে। উঁচা করে ঠিক সমানভাবে আমাদের দুই পায়ের যদি আমরা সমানভাবে আমরা রাখতে পারি, তাহলে আমাদের এইটাই আস্তে আস্তে আবার নতুন পুনরায় যে ডেভিয়েশন যে লেটারাল পেলভিক টিল্ট হয়েছিল সেটা আবার কী হবে, আস্তে আস্তে আমাদের স্বাভাবিক অবস্থা ফেরত আসবে। তাহলে আমরা বললাম যে ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে আমরা যথাযথভাবে আমরা যে ব্যায়াম এক্সারসাইজ ফ্ল্যাট ফুটের আমরা পরবর্তী সময় কিছু ভিডিও করবো ইনশাআল্লাহ। তো ফ্ল্যাট ফুটের বেশ কিছু ট্রিটমেন্ট আছে, কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে, সেগুলো করতে হবে। শু কারেকশন করতে হবে, জুতার ভিতরে শোলের কারেকশন করতে হবে। নাম্বার 2 হলো যদি এসআই জয়েন্টে প্রবলেম থাকে তাহলে আমাদের কী করতে হবে, এসআই জয়েন্ট যথাযথভাবে চিকিৎসা করতে হবে এবং মাসেল স্পাজমগুলো কী করতে হবে, যদি এসআই জয়েন্টের কারণে মাসেল স্পাজম হয় তাহলে স্পাজমটাকে আমাদের যদি রিলিজ করা যায়, দেখা গেলো যে এই সাইডে যদি রাইট সাইডে যদি এসআই জয়েন্ট প্রবলেম থাকে তাহলে সাধারণত বাম দিকের মাসেলে বেশি স্পাজম থাকে, তাহলে বাম সাইডে মাসেল যদি আমরা ফ্রি করতে পারি তাহলে আস্তে আস্তে কী হতে পারে, এই লেটারাল পেলভিক টিল্ট অনেকটা কমে যাবে। পিএলআইডি যদি থাকে তাহলে পিএলআইডি যদি যথাযথ চিকিৎসা করা যায় তাহলে ইনশাআল্লাহ পিএলআইডি কম মানে ভালো হয়ে গেলে অনেকটাই কম থাকবে, অনেকটাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো যে বাস ড্রাইভারের কথা যেটা বললাম তাকে অ্যাওয়ারনেস করতে হবে। তারপরে আমাদের যে মাউস যদি থাকে তাহলে মাউস দুই পাশে মাউস কখনো এই ডান পাশে কখনো বা বাম পাশে আমাদের প্র্যাকটিস করতে হবে, অথবা আমাদের সেটা লক্ষ্য রাখতে হবে। আর আরেকটি যেটা বললাম মানি ব্যাগের কথা, মানি ব্যাগ তো মানে আগেও আমরা আরেকটা ভিডিও আমাদের এরকম রয়েছে, সেই ভিডিওটা প্রয়োজনে দেখে নিতে পারেন যে এই কত গুরুত্বপূর্ণ যে এই টাইট প্যান্ট পরা, টাইট বেল্ট পরা, কোমরে মানি ব্যাক সাইডে মানি ব্যাগ রাখা, এগুলো আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে, মানি ব্যাগটা অ্যাভয়েড করতে হবে। আর যেটা করতে হবে যে আমাদের যে এই ক্রস লেগে বসাটা আমাদের অ্যাভয়েড করতে হবে। ক্রস লেগ বসলেও 2 পায়ে ক্রস করতে হবে, এমন না যে ঘন্টার পর ঘন্টা, এমন না। যদি আমরা 5 মিনিট এক পায়ে ক্রস করি তাহলে 5 মিনিট আরেক পায়ে ক্রস করব, তাহলে ব্যালেন্স এসে যাবে। আর শোয়া একটি গুরুত্বপূর্ণ, কেউ খুব অ্যাবনর্মালভাবে শোন, যেই মানে ওই শোয়াটা তার দীর্ঘদিন একটা অ্যাবনর্মাল পশ্চারে শোয়ার কারণে কিন্তু কী হতে পারে,
লেটারাল পেলভিক শিফট ডেভেলপ করতে পারেন। 3টা ব্যায়াম আমরা দেখাবো, সেই 3টে ব্যায়াম আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে, অর্থাৎ যে মাসেলগুলো টাইট হয়ে যায় সেই স্ট্রেচিং আমরা দেখাবো। আর মূলত মাসেল যদি স্ট্রেচ যদি আমরা ঠিকমতো করতে পারি, লেনদেনিং হয়ে যায়, তাহলে এটা সেই অনুযায়ী আর লেটারাল টিউবুলার ডেভেলপই করবে না, আস্তে আস্তে আমরা ভালো দিকে থাকবো ইনশাআল্লাহ। তো আমাদের যে এই মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল, এটাকে আমরা অনেক টাইট থাকে, সেটা আমরা রিলিজ করতে হবে। সাধারণত এটা 1 ইউনিলিটারাল হয়, কিন্তু আমরা স্ট্রেচ করার সময় 2 সাইডে করব। হ্যাঁ, করো, করো, হাতই করো। আর এই সময় আমাদের এই হাত দিয়ে আমরা মাসেলটাকে ফ্রি রিল্যাক্স করার চেষ্টা করব, আর এদিকে আস্তে আস্তে স্ট্রেচ করব আমরা। হ্যাঁ, তো এইভাবে আমরা মিডিয়াল কম্পার্টমেন্ট মাসেলকে আমরা স্ট্রেচ করব। এরপর আমরা করব কোয়াড্রাটাস লাম্বোরাম মাসেলটা স্ট্রেচ করব। হ্যাঁ, সেটা এই সময় আমরা কি করব, আমরা আস্তে আস্তে নিচের দিকে নামাবো। মূলত এই মাসেলটা থাকে, এই মাসেলটা আমাদের থাকে, এই মাসেলকে রিল্যাক্স করতে হবে, স্ট্রেচ করতে হবে। যদি আমাদের ডান সাইডের সমস্যা থাকে, তাহলে আমরা কি করব, ডান দিকে স্ট্রেচ করব। আমরা ধরে নিচ্ছি ওনার ডান দিকে সমস্যা। এই সময় অনেক টান লাগবে এবং ওর নিজের একটু টাইট আছে বলে কিন্তু বোঝা যাচ্ছে ভালো আরো। তো এটা আস্তে ধীরে 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 কোমর উঠানো যাবে না। হ্যাঁ, আস্তে আস্তে এটা রাখা লাগবে। এই সময় প্রচুর টান লাগবে জায়গাটা। আর যদি বাম সাইড হয়, তো বাম সাইড আমরা স্ট্রেচ করব। সাধারণত আমাদের যে পাশে আমাদের হ্যামাস্ট্রিং স্ট্রেচিং থাকবে, অর্থাৎ যে পাশে ডেভিয়েশনটা হবে তার অপোজিটে কিন্তু আমাদের হ্যামাস্ট্রিং স্ট্রেচিংটা থাকে, টাইট থাকে। তো সেই অপোজিট সাইডটা আমাদের কি করতে হবে, হ্যামাস্ট্রিং স্ট্রেচিং করতে হবে। এরকম ধরে ধরে নাম রাখতে হবে। 10 থেকে 15 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত আমরা কি করব, পাটা এরকম রাখবো এবং এই জায়গাটা আমাদের কি প্রচন্ড টান লাগবে। তো এটা 2 পাশ করলে আমার মনে হয় সমস্যা না, 2 পাশ করলে বরঞ্চ ফ্লেক্সিবিলিটি থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। এই 3টি ব্যায়াম আমরা দেখাইলাম, 3টা স্ট্রেচিং দেখাইলাম। এই 3টি স্ট্রেচিং ঠিক মতো নিয়মিত করলে, আর যে অভ্যাসগত যে কারণে আমাদের এটা হয়, সেই কারণগুলো যদি আমরা ওভারকাম করতে পারি, আলহামদুলিল্লাহ লেটারাল পেলভিক টিক অনেক ভালো থাকবে।